পড়ে শোনাচ্ছিলাম ডাফনে দু মরিয়ের বিখ্যাত উপন্যাস রেবেকা। উপন্যাসটির আজ ৭ম পর্ব। চলতে চলতে হঠাৎ দেখি প্রথম দিন সকালে পশ্চিম মহলে যে বারান্দায় পথ ভুল করে এসে পড়েছিলাম সেখানটিতে দাঁড়িয়ে আছি। তারপর আর একদিনও আমি এদিকে আসিনি। তাকিয়ে দেখি বারান্দার জানালা দিয়ে চিলতে সোনালি রোদের ছটায় সেই লতাকুঞ্জটি ভারী সুন্দর দেখাচ্ছে। চারিধারে নিবিড় নিস্তব্ধতা, সেদিনকার মতোই একটা পুরানো সোঁদা গন্ধ চারিদিকে। এদিকটা আমার কাছে পরিচিত নয় বলে বুঝতে পারলাম না এখন কোন দিকে যাব। হঠাৎ মনে পড়ল সেদিন তো ডানভার্স এখানেই আমার পেছন দিক দিয়ে আচমকা এসে পড়েছিল। তাহলে আমি যে ঘরে যেতে চাই সে ঘরটা এদিকেই হবে। দরজা ঠেলে সামনে যে ঘর পেলাম সেটাতেই ঢুকলাম। জানালার শার্সি সব বন্ধ বলে ঘরটি অন্ধকার। হাতড়ে হাতড়ে দেওয়ালে সুইচ খুঁজে আলো জ্বেলে দেখি একটি ছোট ঘরে দাঁড়িয়ে আছি। দেওয়ালে চারধারে পোশাক রাখবার আলমারি দেখে বুঝলাম এটা শোবার ঘরের পাশে সাজঘর। এই ঘরের আধখোলা দরজা দিয়ে বড় ঘরে ঢুকে আলো জ্বেলে আমি চমকে উঠলাম। ঘরখানি যেন কেউ ব্যবহার করছে ঠিক তেমনিভাবে সাজানো গোছানো রয়েছে। ভেবেছিলাম ঘরের আসবাবপত্র সেদিনকার মতোই সব আচ্ছাদনে সম্পূর্ণ ঢাকা দেখব। দেওয়ালের একপাশে যে খাটজোড়া দুজনকার বিছানা পাতা রয়েছে সেটাও নিশ্চয়ই আগাগোড়া ঢাকা থাকবে, কিন্তু কোনো কিছুই ঢাকা ছিল না। ড্রেসিং টেবিলের ওপর চুলের ব্রাশ, চিরুনি, সুগন্ধ, পাউডার সমস্ত প্রসাধন সম্ভার সুন্দরভাবে সাজানো রয়েছে। বিছানাটি নিপুণভাবে পাতা, সাদা ধবধবে লিনেনের বালিশের ওয়ার, বিছানার চাদরের উজ্জ্বল আভা আমার চোখের সামনে ঝকমক করে উঠল। পায়ের দিকে সিল্কের ওয়ার লাগানো কম্বল, লেপ পরিপাটি করে রাখা হয়েছে। ড্রেসিং টেবিলের ওপর বিছানার পাশে ছোট্ট টেবিলটির ওপর টাটকা ফুলের তোড়া সাজানো রয়েছে। তারই মৃদু মধুর সুবাস ঘরের চারিদিকে ছড়িয়ে পড়েছে। চেয়ারের ওপর একটি সার্টিনের ড্রেসিং গাউন পরে রয়েছে। সেই চেয়ারের সামনে মেঝেতে রয়েছে একজোড়া সুন্দর স্লিপার। এসব দেখতে দেখতে আমার মাথার মধ্যে কেমন করে উঠল। মনে হলো আমি বুঝি ম্যান্ডেলের ফেলে আসা দিনগুলির ওপারে চলে গেছি। তার মৃত্যুর আগে তার ঘরে ঢুকে দর্শকের মতো সব দেখছি, আর এখনই বুঝি সে ঘরে ঢুকব। ড্রেসিং টেবিলের সামনে বসে পড়ে আপন মনে গানের সুর গুনগুন করতে করতে আয়নার দিকে চেয়ে চিরুনি দিয়ে তার লম্বা চুল আঁচড়াতে থাকবে। আয়নার মধ্যে তার প্রতিরূপ দেখব, সেও দেখতে পাবে আমি কেমন আড়ষ্টভাবে দরজার কাছে দাঁড়িয়ে আছি। আচ্ছন্নের মতো কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিলাম জানি না। হঠাৎ দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ আমাকে বাস্তব জগতে ফিরিয়ে আনলো। এক পা দুপা করে ঘরের মাঝখানটিতে এসে দাঁড়ালাম। না, ঘরখানি অনেক দিন ব্যবহার করা হয় না তা বেশ বোঝা যাচ্ছে এখন। টাটকা ফুলের সুবাসও এ ঘরের পুরানো সোঁদা গন্ধকে সম্পূর্ণ নষ্ট করতে পারেনি। জানালার পর্দা টেনে দেওয়া আছে, শাঁসিও বন্ধ। রেবেকা আর এ ঘরে ফিরে আসবে না, আসতে পারে না। ডানভার্স এমন সুন্দরভাবে ঘরখানিকে সাজিয়ে রাখলেও সে আর কোনো দিন ফিরে আসবে না। 1 বছর হলো এই পৃথিবী থেকে সে চিরতরে বিদায় নিয়েছে। মৃত ডি উইন্টারদের পাশে সমাধিতে সেও ঘুমিয়ে আছে চিরকালের মতো। জানালার কাছে গিয়ে এবার শার্সি খুলে দিলাম। যেখানে আধ ঘন্টা আগে ফ্যাবেল আর ডানভার্স দাঁড়িয়েছিল সেই জানালার সামনে দাঁড়িয়ে আছি। দিনের আলোর এক ঝলক তখনই ঘরে ঢুকে বিজলি আলোকে কেমন নিষ্প্রভ আর হলদে করে দিল। দিনের স্বচ্ছ আলোয় সেই দুগ্ধ ফেনুনিভর শয্যা আরও ঝকমক করে উঠল। ঘরের প্রতিটি জিনিস সূর্যের আলোর স্পর্শ পেয়ে যেন এক মুহূর্তে আরও সজীব, আরও সুন্দর হয়ে উঠল। যখন জানালা, শার্সি সব বন্ধ ছিল তখন বিজলি আলোয় ঘরখানিকে কেমন রঙ্গমঞ্চের মতো স্বপ্নময় মনে হয়েছিল, যেন কোনো নাটক অভিনয় হবার আগে একটি দৃশ্যের পটসজ্জা। এখন রোদের পরশ পেয়ে সেই স্বপ্নের আবেশ কেটে গিয়ে সমস্ত কিছুই আমার চোখে বড় বাস্তব বলে মনে হলো। আবার নিজেকে ম্যান্ডার্লের অতিথি বলে মনে হতে লাগলো। পথ ভুলে যেন এবারের কর্ত্রীর ঘরে এসে পড়েছি। তার চুলের ব্রাশ, ড্রেসিং গাউন, স্লিপার সবই প্রতি মুহূর্তে আমাকে মনে করিয়ে দিচ্ছে এ কার ঘর, কোথায় আমি এসেছি।
সহসা অনুভব করলাম আমার পা দুটো থরথর করে কাঁপছে। ড্রেসিং টেবিলের সামনে চেয়ারে বসে পড়লাম। মনে হচ্ছে কি একটা জগদ্দল পাথর বুঝি আমার বুকে চেপে আছে। ভারী মনে চোখে রাজ্যের বিস্ময় নিয়ে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম। ঘরখানি সত্যি কি সুন্দর। ডানভার্স সেদিন মিথ্যে বলেনি। বাড়ির মধ্যে নিঃসন্দেহে এই ঘরখানি সবচেয়ে সুন্দর। প্রতিটি আসবাব, প্রতিটি জিনিস কি অপরূপ। এসব জিনিস আমার হলে হয়তো একটাও ব্যবহার না করে শুধু সাজিয়ে রেখে কেবল দু চোখ ভরে দেখতাম। কিন্তু আমার তো কিছুই নয় এসব। আমার কোনো অধিকার নেই। আয়নার মধ্যে আমার মুখ কি সাদা আর শুকনো দেখাচ্ছে। আমার চুলগুলো বড় সোজা আর শ্রীহীন। আমার বিবর্ণ প্রতিমূর্তি শূন্য দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। একটু পরে উঠে গিয়ে ড্রেসিং গাউনটি হাত দিয়ে ধরলাম। স্লিপার জোড়া হাতে তুলে নিয়ে দেখতে লাগলাম। প্রথমে একটু ভয়, তারপর কেমন এক নিরাশার ভাব সমস্ত মনকে ছেয়ে ফেলল। আমি একে একে বিছানা, তার রাত্রিবাস সব স্পর্শ করছি। নরম মসৃণ রেশমি রাত্রিবাসটি দুহাতে তুলে নিয়ে আমার মুখের উপর চেপে ধরে তার স্পর্শ সুখ অনুভব করলাম। কিন্তু কি ঠান্ডা! পুরানো গন্ধের সাথে তখনও মেশানো রয়েছে অ্যাজেলিয়ার মিষ্টি মধুর সুবাসের একটুখানি স্মৃতি। বুকের ভেতরটা কি এক বোবা বেদনায় গুমড়ে উঠল। তারপর কে যেন আমাকে ধাক্কা দিয়ে পাশের সেই সাজঘরে নিয়ে গেল। যন্ত্রচালিতের মতো পোশাকের আলমারি খুললাম। কত সাজ, কত পোশাকের সমারোহ। রং বেরঙের রকমারি কত পোশাক, ব্রোকেট, সার্টিন, ভেলভেট, কিছু আর বাকি নেই। নানা রঙের বাহার আমার চোখ যেন ধাঁধিয়ে দিল। কিন্তু এখানেও সেই সোদা পুরানো গন্ধের আভাস। তারই সাথে অ্যাজেলিয়ার মৃদু সুবাসও মিশে আছে। আলমারির দরজা বন্ধ করে আবার শোবার ঘরে এলাম। বিছানার সোনালি আচ্ছাদনে সূর্যের আলোর একটু ঝিলিক তখনও ঝিলিমিলি করছে। সেই আচ্ছাদনের এক কোণে তার নামের প্রথম অক্ষর বাঁকা র স্পষ্ট দেখা যাচ্ছে। হঠাৎ আমার পেছনে পায়ের শব্দ শুনে তাকিয়ে দেখি ডানভার্স দাঁড়িয়ে আছে। তার তখনকার মুখের ভাব এ জীবনে ভুলব না। অদ্ভুত একটা বিজয়ের হাসিতে তার মুখখানি কি বিশ্রী দেখাচ্ছে। তাকে দেখে ভয়ে ভাবনায় সংকুচিত হয়ে পড়লাম। কি হয়েছে? সে প্রশ্ন করল। আমি একটু হেসে উত্তর দেবার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে স্বর ফুটল না। আপনি কি অসুস্থ বোধ করছেন? আমার একান্ত কাছে এসে সে নরম সুরে আবার প্রশ্ন করল। আমি একটু পিছিয়ে এলাম। মনে হলো সে আমার এত কাছে এলে আমি বুঝি জ্ঞান হারিয়ে ফেলব। তার গরম নিঃশ্বাস আমার মুখকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে যেন। না, কিছু হয়নি তো। জানালার শার্সি খোলা রয়েছে দেখে বন্ধ করে দিতে এলাম। আমি বন্ধ করে দিচ্ছি। সে ওদিকে গিয়ে শার্সি বন্ধ করে দিল। দিনের আলো নিভে গিয়ে হলদে আলোর আভায় ঘরকানিকে আবার কেমন স্বপ্নময় মনে হলো। ঘরের আবহাওয়া কেমন অবাস্তব আর ছমছমে হয়ে উঠল আবার। ডানভার্স ফিরে এসে আমার পাশে দাঁড়িয়ে বলল, আমি ওটা বন্ধ করে গিয়েছিলাম। আপনি এখন শার্সিটা আবার খুলেছিলেন, তাই না? আপনি ঘরখানি দেখতে এসেছেন, আমাকে কেন আগে বলেননি? আমি তাহলে ভালো করে সব দেখিয়ে দিতাম। ইচ্ছে হলো এখান থেকে দৌড়ে চলে যাই, কিন্তু নড়বার সামান্য শক্তিও আমার নেই। আসুন, আপনাকে সব দেখাবো। তার স্বরে অকারণ উৎসাহের ছোঁয়াচে কৃত্রিম আন্তরিকতার সুর ফুটে উঠল। আমি জানি অনেকদিন থেকেই আপনার এই ঘরখানি দেখবার স্বাদ হয়েছে, কিন্তু লজ্জায় কিছু বলতে পারেননি। ঘরখানি ভারী সুন্দর, তাই না? এমন সুন্দর ঘর আপনি আর কোথাও দেখেননি। এবার সে আমার হাত ধরে বিছানার কাছে নিয়ে গেল। আমি কোনো বাধা দিতে পারলাম না। আমি তখন পুতুলের মতো হয়ে গেছি। তার হাতের ঠান্ডার স্পর্শে শুধু একটু কেঁপে উঠলাম। তার ফিসফিসে গলার স্বরে ছদ্ম আন্তরিকতার ইঙ্গিতে আমার মন তার ওপর ঘৃণায় কালো হয়ে উঠল। কেমন ভয়ও করছে। এই যে দেখুন তার বিছানা, কি সুন্দর, তাই না? এই সোনালি রঙের আচ্ছাদনটি তার বড় প্রিয় ছিল, তাই আমি এটা দিয়েই তার বিছানা ঢেকে রাখি। এই যে তার রাত্রিবাস, এটা একবার ছুঁয়ে দেখেছেন বুঝি? মৃত্যুর আগে শেষবারের মতো এই পোশাকটিই তিনি পরেছিলেন। আবারও একটু ধরে দেখুন, দেখুন কত নরম আর হালকা। তার রাত্রিবাস, ড্রেসিং গাউন, স্লিপার জোড়াও আমি ঠিক সেই শেষ রাত্রির মতো সাজিয়ে রেখে দিয়েছি।
কিন্তু তিনি আর ফিরে এলেন না। রাত্রিবাসটি ভাঁজ করে আবার সে রেখে দিল সেই জায়গায়। হাত ধরে আবার সে আমাকে সেই ড্রেসিং গাউন এবং স্লিপারের কাছে টেনে নিয়ে গিয়ে বলল, আমি তার সব কাজ করে দিতাম, তাকে পোশাক পরিয়ে দিতাম, একের পর এক কত পরিচারিকা তার জন্য ঠিক করেছি, কিন্তু কাউকেই তার মনে ধরত না। তিনি বলতেন, তোমার কাজ ছাড়া আমার অন্য কারুর কাজ পছন্দ হয় না ড্যানি, তোমাকে ছাড়া চলবে না। এই যে দেখুন তার ড্রেসিং গাউন, আপনার চাইতে তিনি অনেক লম্বা ছিলেন, কি অপরূপ ছিল তার দেহের গঠন। এই যে তার স্লিপার, তার পা দুখানি কত ছোট ছিল, হাতে নিয়ে দেখুন। সে জোর করে আমার হাতের মধ্যে জুতো জোড়া ধরিয়ে দিল। তার মুখে সর্বদা এক টুকরো হাসি লেগেই ছিল। আবার সে বলতে লাগলো, তিনি আমার মতোই লম্বা ছিলেন, কিন্তু ওই বিছানায় শুয়ে থাকলে তার তন্নি দেহখানিকে কত ছোট্ট একটুখানি মনে হতো। একরাশ কালো চুলের মধ্যে সুন্দর মুখখানি কি অপরূপই না দেখাতো। ড্রেসিং গাউন আর স্লিপার জায়গা মতো রেখে দিয়ে এবার আমাকে সে ড্রেসিং টেবিলের কাছে টেনে গিয়ে বলতে লাগলো, তার চুলের ব্রাশ দেখেছেন? ঠিক যেমনটি তিনি ব্যবহার করতেন তেমনটি রেখে দিয়েছি। আমি রোজ সন্ধ্যাবেলায় তার চুল আঁচড়ে দিতাম। শেষের কয়েক বছর তিনি চুল ছোট করে কেটে ফেলেছিলেন। বিয়ের সময় তার চুল কোমরের নিচ অবধি ছিল, তখন মিস্টার ডি উইন্টার তার চুল আঁচড়ে দিতেন। আমি কতদিন দেখেছি তিনি দু হাতে দুটো ব্রাশ নিয়ে তার চুল আঁচড়ে দিচ্ছেন। হাসতে হাসতে তিনি বলতেন, আরও জোরে ম্যাক্স, আরও জোরে আঁচড়াও। তখন হয়তো ডিনারের সময় হয়ে গেছে, অতিথিরা অপেক্ষা করছে, তাই মিস্টার ডি উইন্টার ব্রাশ দুটো আমার হাতে ফেলে দিয়ে, আমার দেরি হয়ে যাচ্ছে এই বলে তাড়াতাড়ি চলে যেতেন। সে সময় মিস্টার ডি উইন্টার কত হাসি খুশি ছিলেন। ডানভার্স এবার একটু চুপ করল। তখনও তার হাত আমার হাতখানি শক্ত করে ধরে আছে। আবার সে বলে চলল, যখন তিনি চুল কেটে ফেললেন সকলে তার ওপর খুব রাগ করেছিল, কিন্তু তিনি কিছু গ্রাহ্য করতেন না। তিনি বলতেন, আমি যা খুশি করব, তাতে কার কি। ঘোড়ায় চড়ার ভঙ্গিমায় তার একখানি ছবি একজন বিখ্যাত শিল্পী এঁকেছিলেন। ছবিটি লন্ডনের চিত্রশালায় রয়েছে। আপনি সেটা দেখেননি? আমি মাথা নেড়ে বললাম, না। আমার তো মনে হয় ছবিখানি সে বছরের সেরা ছবি, কিন্তু মিস্টার ডি উইন্টারের মতে সে শিল্পী নাকি তার সৌন্দর্যকে ঠিক ফুটিয়ে তুলতে পারেননি, তাই তিনি ছবিখানি ম্যান্ডালের চিত্রশালায় রাখেননি। চলুন আপনাকে এবার তার পোশাক দেখাবো। আমার উত্তরের জন্য অপেক্ষা না করে সে আমাকে পাশের ছোট্ট ঘরে টেনে নিয়ে এলো। একের পর এক আলমারি খুলে দেখাতে লাগলো, এটার মধ্যে তার শীতের পোশাক রেখেছি। এই যে এই পোশাকটি একবার বড়দিনে মিস্টার ডি উইন্টার তাকে উপহার দিয়েছিলেন। এই আলমারিতে তার সব সান্ধ্য সাজ রেখেছি। আপনিও সব আলমারিগুলো একবার খুলে দেখেছেন, তাই না? মিস্টার ডি উইন্টার রূপলি রঙের পোশাকই বেশি পছন্দ করতেন, কিন্তু তাকে সমস্ত রঙেই ভারী সুন্দর মানাতো। এই ভেলভেটের পোশাকে তাকে অপূর্ব দেখাতো। নিন, গালে ছুঁয়ে দেখুন, কি নরম, তাই না? সুগন্ধ এখনও পাওয়া যাচ্ছে। কেমন? তিনি ঘরে ঢুকলে আমি অনেক দূর থেকেও বুঝতে পারতাম। তার অঙ্গের মৃদু সৌরভে ঘর ভরে যেত। এই যে এখানে তার সেমিস, বডিস সব অন্তর্বাস সাজিয়ে রেখেছি দেখুন। এই গোলাপি সেটটি তিনি আর ব্যবহার করতে পারেননি। শেষ সময়ে তার পরনে ছিল ঢিলে পাজামা আর শার্ট। অনেকদিন পরে তাকে পাওয়া যায় বলে তখন তার দেহে কোনো আবরণই অবশ্য ছিল না। তার আঙুলগুলি আমার হাতে কি শক্ত হয়ে বসেছে। তার সেই কঙ্কালের মতো বিবর্ণ কদাকার মুখ আমার মুখের একান্ত কাছে এনে গভীর কালো চোখে আমার দিকে অপলক তাকিয়ে এসে বলল, পাহাড়ে ধাক্কা লেগে তার সুন্দর মুখখানি আর চেনা যায়নি। মিস্টার ডি উইন্টার তাকে শনাক্ত করেছিলেন। তখন তিনি খুব অসুস্থ ছিলেন, কিন্তু কেউ তাকে বাধা দিয়ে ধরে রাখতে পারল না। এজকম্বে গিয়ে তিনি তাকে শনাক্ত করলেন। ডানভার্সের চোখ আমার মুখের ওপর থেকে একটুও সরছে না। একটু চুপ করে থাকার পর আবার বলল, সেই ভয়ানক দুর্ঘটনার জন্য আমি নিজেকেই এক এক সময়ে দায়ী করি। সেই সন্ধ্যায় ম্যান্ডালের বাইরে যাওয়া আমার উচিত হয়নি। মিসেস ডি উইন্টার সেদিন লন্ডনে গিয়েছিলেন। আমি রাত্রি 9:30 বাড়ি ফিরলাম। এসে শুনলাম তিনি 7টার আগে ফিরেছেন, কিন্তু খেয়ে আবার বেরিয়ে গেছেন সাগর পাড়ের সেই কুটিরে। বড় দুর্ভাবনা হলো, কারণ তখন ভীষণ বেগে ঝোড়ো হাওয়া বইছিল। আমি থাকলে তাকে যেতে দিতাম না। আমার কথা তিনি সবসময় শুনতেন। যদি কখনো বলতাম আমি হলে এরকম বিশ্রী আবহাওয়ায় বাইরে যেতাম না, তাহলে তিনি তখনই বলতেন, আচ্ছা
বুড়ো ড্যানির ইচ্ছাই তাহলে পূর্ণ হোক। তারপর অন্যবারের মতো হয়তো তিনি আমার পাশে বসে লন্ডনে তার বেড়াবার গল্প শোনাতেন। ডানভার্সের আঙুলের কঠিন চাপে আমার হাত ব্যথায় অবশ হয়ে এলো। মিস্টার ডি উইন্টার সেদিন মিস্টার ক্রলের বাড়িতে খেয়ে দিয়ে অনেক রাত করে ফিরেছিলেন। গভীর রাতেও মিসেস ডি উইন্টার ফিরলেন না দেখে দারুণ দুশ্চিন্তায় নিচে নেমে দেখলাম লাইব্রেরি ঘরে আর আলো জ্বলছে না। আবার উপরে এসে সাজঘরের কড়া নাড়লাম। মিস্টার ডি উইন্টার উত্তর দিলেন, কে, কি চাও? বললাম, মিসেস ডি উইন্টার এত রাত্রিতেও না ফেরায় আমি বড় চিন্তিত হয়েছি। কয়েক মুহূর্ত পর তিনি দরজা খুলে বেরিয়ে এসে বললেন, তিনি আজ কুটিরে রাত কাটাবেন, এই ঝড়ে আর ফিরে আসবেন না। তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। আমি আমার ঘরে এসে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আর এলো না। সমস্ত রাত তার জন্য দুশ্চিন্তা নিয়ে জেগে রইলাম। এবার সে চুপ করলো একটু। আমি আর এসব শুনতে চাই না। এ ঘর থেকে বেরিয়ে অন্য কোথাও যাবার জন্য আমার মন ছটফট করে উঠল। কিন্তু আবার সে আরম্ভ করল। ভোর 5:30টার পর আর অপেক্ষা করতে না পেরে ম্যান্ডালের বনের ভেতর দিয়ে বেলাভূমির দিকে চললাম। ভোরের আলো তখন ফুটি ফুটি করছে। ঝড় থেমে গেছে, কিন্তু কুয়াশার মতো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল বলে চারিদিক কেমন আবছা দেখাচ্ছিল। সাগর পাড়ে গিয়ে দেখি সেখানে বয়া আর ডিঙ্গি তেমনি বাঁধা রয়েছে, কিন্তু নৌকো কোথায়? ডানভার্স আমার হাতখানি এবার ছেড়ে দিয়েছে। তার গলার স্বরও সব উৎসাহ হারিয়ে আগেকার মতো কঠিন প্রাণহীন হয়ে উঠছে। এখন বুঝতে পারলেন তো কেন মিস্টার ডি উইন্টার এ মহল আর ব্যবহার করেন না? ওই যে শুনুন, সাগরের পাগল করা ডাক। জানালার সার্সি সব বন্ধ থাকলেও আমি ওখানে দাঁড়িয়েই শুনতে পাচ্ছিলাম উপসাগরের কোলে ঢেউয়ের আছড়ে পড়ার একটানা শব্দ। এখন নিশ্চয়ই বানের জল এসে বেলাভূমি ভাসিয়ে দিয়ে সেই কুটিরের গা ছুঁই ছুঁই করছে। সেই কালো রাত্রির পর থেকে আর তিনি এ ঘরটি ব্যবহার করেননি। বারান্দার ওদিকে একটি ঘরে তার শোবার ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু সেখানেও তিনি ঘুমাতে পারতেন না। চেয়ারে বসে রাত কাটাতেন। সকালে দেখা যেত মেঝে সিগারেটের ছাইয়ে একাকার। দিনের বেলা ফার্ট তাকে লাইব্রেরি ঘরে অস্থিরভাবে এদিক ওদিক পায়চারি করতে শুনত। ডানভার্স এবার সাজঘর আর শোবার ঘরের মাঝখানে যে দরজাটি রয়েছে সেটি বন্ধ করে আলো নিভিয়ে দিল। তারপর সাজঘর থেকে বের হয়ে আমার জন্য অপেক্ষা করতে লাগলো। আমি বেরিয়ে এসে বলল, আমি রোজ নিজে এই ঘরগুলোর ধুলো ঝাড়ি, পরিষ্কার করি। এখানে আসতে ইচ্ছে হলে আমাকে শুধু জানাবেন। এখানে কোনো পরিচারিকাকে আমি ঢুকতে দিই না। আমি ছাড়া আর কেউ এ মহলে আসে না। তার কথায় আবার সেই কৃত্রিম আন্তরিকতার ছোঁয়াচ লাগলো। যখন খুব একা একা মনে হবে নিজেকে, তখন এ মহলে এসে বসে থাকতে পারেন। আমাকে বললেই আমি আপনাকে নিয়ে আসব। এই সুন্দর সাজানো ঘরে বসে থাকলে আপনারও মনে হবে তিনি চিরদিনের জন্য চলে যাননি, কোথাও বুঝি বেড়াতে গেছেন, এখনই ফিরে এলেন বলে। আমি কোনো কথা বলতে পারলাম না। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। শুধু এই ঘরটি নয়, ম্যান্ডার্নের প্রতিটি ঘর তার স্মৃতিতে ভরা। বসবার ঘর, হলঘর, ফুলঘর, সমস্ত জায়গায় আমি তাকে অনুভব করি। আপনারও তাই মনে হয় নিশ্চয়ই। সে এবার আমার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকালো। তারপর ফিসফিসিয়ে বলল, এই বারান্দা দিয়ে হাঁটলে মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন? মনে হয় তিনি বুঝি আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছেন। তার লঘু পায়ের মৃদু শব্দ, সিঁড়ি দিয়ে নামবার সময় তার পোশাকের খসখস শব্দ আমি আজও শুনতে পাই। একটু চুপ করে থেকে আমার চোখে চোখ রেখে আবার সে বলতে লাগলো, আমরা দুজনে এই যে কথা বলছি, আপনার কি মনে হচ্ছে না তিনি আমাদের দেখছেন? মাঝে মাঝে আমার মনে হয় তিনি এখানে ফিরে এসে মিস্টার ডি উইন্টার এবং আপনাকে লক্ষ্য করছেন। দুজন দুজনের দিকে অপলক তাকিয়ে আছি। আমি তার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিতে পারলাম না। দেখলাম তার বিবর্ণ মুখের গভীর কালো চোখ দুটিতে আমার প্রতি অনেকখানি ঘৃণা, অবজ্ঞা আর করুণা ফুটে উঠেছে। তারপর সে বারান্দার দরজা খুলে বলল, রবার্ট ফিরে এসেছে, তাকে আমি আপনার চা বাদামতলায় নিয়ে যেতে বলেছি। তারপর একপাশে সরে দাঁড়ালো। দরজায় একটা হোঁচট খেয়ে আমি চলতে লাগলাম। কোথায় কোন দিকে যাচ্ছি কিছু না দেখি অন্ধের মতো সিঁড়ি দিয়ে নামছি। তারপর নিজের একান্ত অজানিতেই কখন পূব মহলে আমার শোবার ঘরে পৌঁছে গেলাম। দরজায় তালা লাগিয়ে বিছানায় শুয়ে চোখ বুজলাম। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মনে হলো এখনই বুঝি মরে যাব। চারিদিক অন্ধকার,
কেবল অন্ধকার। পরদিন সকালবেলা ম্যাক্সিম ফোন করে জানালো সন্ধ্যা 7টার মধ্যে সে ম্যান্ডারলে পৌঁছে যাবে। সকালবেলা চা খেতে বসে পাশের ঘরে ফোন বেজে উঠতেই আমার মনে হলো এইবার ফার্থ এসে আমায় বলবে, মিস্টার ডি উইন্টার আপনার সাথে কথা বলতে চাইছেন। আমি তাড়াতাড়ি ন্যাপকিন তুলে রেখে উঠে দাঁড়ালাম। তখনই ফার্থ এ ঘরে এসে আমায় খবরটি জানালো। আমাকে ওদিকে যেতে দেখে সে বলল, মিস্টার ডি উইন্টার তো ফোন ছেড়ে দিয়েছেন, আজ সন্ধ্যা 7টার মধ্যে আসছেন, শুধু এই খবর জানিয়েছেন। আমি আবার চেয়ারে বসে পড়ে খেতে আরম্ভ করলাম। জেসপার আমার পায়ের কাছে বসে আছে, তার মা এক কোণে বাস্কেটে শুয়ে। সারাটা দিন আমি কেমন করে কাটাবো খেতে খেতে তাই ভাবছিলাম। কাল রাতে ভালো ঘুম হয়নি, হয়তো একা ছিলাম বলে। সমস্ত রাত ছটফট করেছি। মাঝে মাঝে ঘুম ভেঙে তন্দ্রা জড়ানো চোখে ঘড়ির দিকে তাকিয়ে দেখেছি তার দুটো কাঁটা বুঝি এক জায়গাতেই থেমে আছে। দুঃখের রাত এত দীর্ঘ। মাঝে মাঝে আবার ঘুমিয়েও পড়েছি। কিন্তু কত যে স্বপ্ন দেখেছি ম্যাক্সিম আর আমি বনের মধ্য দিয়ে চলেছি। সে আমার আগে আগে চলেছে, আমি তার সাথে সমান তালে চলতে পারছি না, তার মুখও দেখতে পাচ্ছি না। স্বপ্ন দেখে ঘুমের মধ্যে কতবার কেঁদে উঠেছি। সকালে আয়নার সামনে দাঁড়িয়ে দেখি কি বিশ্রী দেখাচ্ছে আমায়। বিবর্ণ মুখখানিকে স্বাভাবিক করবার জন্য একটু প্রসাধন করলাম, কিন্তু তাতে হয়তো আরও খারাপ দেখালো। হলঘর দিয়ে খাবার ঘরে যাওয়ার সময় রবার্ট আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো লক্ষ্য করলাম। বেলা 10টায় অলিন্দে দাঁড়িয়ে যখন পাখিদের জন্য খাবার ছড়িয়ে দিচ্ছিলাম তখন আবার ফোন বেজে উঠল। ফার্থ এসে বলল মিসেস লেসি ফোন করছেন। ফোন ধরে বললাম, কে? বিয়েট্রিস? হ্যাঁ, কেমন আছো? শোনো, আজ বিকেলে দিদিমাকে দেখতে যাব ভাবছি। তোমারও একবার তাকে দেখতে যাওয়া উচিত, কি বলো? হ্যাঁ, তুমি আমাকে নিয়ে যেও। বেশ, তৈরি হয়ে থেকো, আমি 3:30-এর মধ্যে তোমায় তুলে নেব। তারপর কি করব ভেবে না পেয়ে বাগানে গিয়ে পায়চারি করতে লাগলাম। বিয়েট্রিসের সাথে দিদিমাকে দেখতে গেলে সমস্ত দিনের একঘেয়েমি থেকে মুক্তি পাবো ভাবতে বেশ ভালো লাগলো। সন্ধ্যা 7টা পর্যন্ত এতটা সময় না হয় কেমন করে কাটাতাম। কালকের মতো অবাধ স্বাধীনতার স্বাদ আর ছুটির আনন্দ আজ আর অনুভব করতে পারছি না। জেসপারকে নিয়ে হ্যাপি ভ্যালির দিকে যেতেও মন চাইছে না। কিছুক্ষণ পায়চারি করবার পর একখানি উপন্যাস, খবরের কাগজ আর আমার বোনা কোলে নিয়ে গোলাপ বাগানের আলতো রোদের ছায়ায় চুপচাপ বসে রইলাম। আমার চারপাশে ফুলে ফুলে ভ্রমরদের মধুর গুনগুনানি। প্রথম পত্রিকার দরকারি খবরের মধ্যে মন বসাতে চেষ্টা করলাম। তারপর উপন্যাসটি পড়বার আপ্রাণ চেষ্টা করলাম। কালকের বিকেলের সেই তিক্ত স্মৃতি ডানভার্সের কথা আর ভাবতে চাই না। কিন্তু বই থেকে চোখ তুলে এদিক ওদিক তাকালেই কেমন মনে হচ্ছিল আমি এখানে একা নই। ম্যান্ডারলের কোনো ঘর থেকে হয়তো ডানভার্স আমাকে লক্ষ্য করছে। দীর্ঘ একটানা সকাল এভাবে বাগানে কাটিয়ে অবশেষে দুপুরবেলা খাবার সময় হলো। ফার্থ আর রবার্টের গম্ভীর ভাবশূন্য মুখভাব, নিপুণভাবে খাবার পরিবেশন করবার অদ্ভুত দক্ষতা লক্ষ্য করতে করতে খানিকটা সময় কেটে গেল। তারপর ঠিক কাঁটায় কাঁটায় বেলা 3:30টায় বিয়েট্রিসের গাড়ির শব্দ শুনতে পেয়ে দৌড়ে এগিয়ে গেলাম। এই যে এসেছি আমি, কি সুন্দর দিনটা, তাই না? বলে বিয়েট্রিস গাড়ি থেকে লাফিয়ে নেমে আমার দিকে প্রায় ছুটে এসে আমার কানের কাছে চুমু দিয়ে বলল, এ কি, তোমাকে খুব রোগা আর ফ্যাকাশে দেখাচ্ছে কেন? কি হয়েছে? সে আমার আপাদমস্তক ভালো করে লক্ষ্য করতে লাগলো। কই, কিছু হয়নি তো। হুম, আগের বারের চাইতে এবার তোমায় একেবারে অন্যরকম দেখছি। গাড়িতে উঠতে উঠতে বললাম, ইতালিতে যেটুকু রং লেগেছিল তা এখন ফিকে হয়ে গেছে হয়তো। গাড়ি এবার খুব বেগে ছুটল পথের প্রথম বাঁকটি ঘুরে। আমার দিকে তাকিয়ে চোখের ইশারা করে এবার সে বলে উঠল, কি ব্যাপার, বাচ্চা হবে নাকি? না না, তা নয়। সকালে গা বমি বমি করে না তো? শরীর অস্থির অস্থির করে? না। সবসময় তাই যে হবে তারও কোনো মানে নেই। রোজারের সময় আমি তো এতটুকু অসুস্থ বোধ করিনি। পুরো 9 মাস অদ্ভুত ভালো ছিলাম। তার জন্মের আগের দিনও গলফ খেলেছি। এতে লজ্জা পাবার কি আছে? তোমার মনে এতটুকুও সন্দেহ হলে আমায় বলবে।
না বিয়েট্রিস, সত্যি তোমায় বলবার কিছু নেই। আমি কিন্তু আশা করছি খুব তাড়াতাড়ি তুমি আমাদেরকে ম্যান্ডালের উত্তরাধিকারী উপহার দেবে, কেমন? ও হ্যাঁ, আঁকছো কিছু আজকাল? না। কেন? এমন সুন্দর আবহাওয়ায় বাইরে বসে বসে আঁকতে তো বেশ মজা। আচ্ছা, আমি যে বইগুলো পাঠিয়েছি সেগুলো তোমার ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। সত্যি কি সুন্দর উপহার তোমার। আমার কথায় সে বেশ খুশি হলো। তোমার ভালো লাগলেই আমি খুশি। গাড়ি তখন প্রতিটি বাঁক তীব্র গতিতে ঘুরছিল। অন্য দুটি গাড়ির চালক পাশ দিয়ে যেতে যেতে জানলা দিয়ে খুব রাগতভাবে তার দিকে তাকালো। একজন পথিক তো তার হাতের ছড়ি তার দিকে উঁচু করে তুলে ধরল মারবার ভঙ্গি করে। সে কিন্তু এসব কোনো কিছুই লক্ষ্য করল না। আমি খুব অস্বস্তি বোধ করে গুটিসুটি হয়ে গাড়ির মধ্যে বসে রইলাম। সামনের গাড়িটিকে পাশ কাটিয়ে আমাদের গাড়ি সবেগে বড় রাস্তায় পড়ল। বিয়েট্রিস এবার বলল, এখানে তোমার নিশ্চয়ই খুব একা মনে হয়। মাঝে মাঝে তুমি আমাদের কাছে চলে আসবে, বুঝলে? আমরা হেসে খেলে বেরিয়ে কত আনন্দে থাকি, তোমার খুব ভালো লাগবে। গেলবার বড়দিনের উৎসবে আমরা কি মজাটাই না করেছি। অবশ্য আমাদের এখানকার আনন্দ উৎসবের সাথে ম্যান্ডালের আগেকার আনন্দ উৎসবের কোনো তুলনাই চলে না। ম্যান্ডালের আনন্দ উৎসবে জাঁকজমক সত্যি ভোলা যায় না। একটু চুপ করে থেকে বিয়েট্রিস আবার প্রশ্ন করল, ম্যাগজিম কেমন আছে? ভালো। বেশ হাসি খুশি আছে তো? হ্যাঁ। আমাদের গাড়ি এবার গায়ে সরু পথ ধরে ছুটে চলেছে। আমি ভাবছিলাম ডানভার্সের কথা, ফ্যাবেলের কথা বিয়েট্রিসকে বলবো কিনা। সে যদি ম্যাগজিনকে বলে দেয় তাহলেও মুশকিল, কিন্তু তবুও তাকে বলাই উচিত ভেবে বলে ফেললাম। ফ্যাবেল নামে কাউকে চেনো? জ্যাক ফ্যাবেল। জ্যাক ফ্যাবেল? চেনা চেনা মনে হচ্ছে তো নামটা। জ্যাক ফ্যাবেল? হ্যাঁ, অনেকদিন আগে একবার তাকে দেখেছিলাম মনে পড়ছে। সে কাল মিসেস ডানভার্সের সাথে দেখা করতে এসেছিল। তাই নাকি? কেন এসেছিল? সে তো সম্পর্কে রেবেকার কেমন ভাই হয়। এ কথা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম। ওই লোকটি রেবেকার আত্মীয়? কিন্তু আমি যে তাকে তেমন অভ্যর্থনা করিনি। তাতে কি হয়েছে? সেজন্য তোমায় ভাবতে হবে না। বিয়েট্রিসের ভাব দেখে মনে হলো এ বিষয়ে সে আর বেশি কিছু বলতে চায় না। ফ্যাবেল যে তার কথা কাউকে বলতে নিষেধ করেছে সে কথা বিয়েট্রিসকে বলবো কি বলবো না ভাবতে ভাবতে হঠাৎ তাকেই দেখি সাদা ফটকের মাঝখান দিয়ে লাল কাঁকড়ে সুন্দর পথে আমাদের গাড়ি চলেছে। বিয়েট্রিস বলল, দিদিমা চোখে খুব কম দেখেন, একরকম অন্ধ বললেই হয়। আজকাল তার শরীরও খুব খারাপ যাচ্ছে। আমি নার্সকে ফোন করে আমাদের আসবার কথা আগেই জানিয়েছি। ভিক্টোরিয়া আমলের লাল প্রকাণ্ড একটি বাড়ির সামনে এসে গাড়ি থামল। একজন পরিচারিকা এসে দরজা খুলে দিতে বিয়েট্রিস বলল, এই যে নোরা, কেমন আছো? ভালো আছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমরা সবাই বেশ ভালো আছি। দিদিমা কেমন আছেন নোরা? এক এক সময় বেশ ভালো থাকেন, আবার হঠাৎ হয়তো খুব অসুস্থ হয়ে পড়েন। আপনাদের দিকে দেখে তিনি খুব খুশি হবেন। পরিচারিকাটি কৌতূহলী দৃষ্টিতে আমাকে দেখছিল। এনে মিসেস ম্যাগজিম। ও। মাথা নিচু করে সে এবার আমাকে অভিবাদন জানালো। তারপর ড্রয়িং রুমের মধ্য দিয়ে আমরা বারান্দায় উপস্থিত হলাম। সেই বারান্দার সামনে সবুজ সুন্দর অঙ্গন। বারান্দার সিঁড়ির দুধারে পাথরের টবে কি সুন্দর সব ফুল ফুটে রয়েছে। বারান্দার একদিকে একখানি আরাম কেদারায় বিয়েট্রিসের দিদিমা বালিশের গায়ে হেলান দিয়ে বসে আছেন। ম্যাগজিনের সাথে তার চেহারার অদ্ভুত মিল রয়েছে। নার্স জোরে জোরে তাকে কি একটা বই পড়ে শোনাচ্ছিল। আমাদের দেখে সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। বিয়েট্রিসের দিকে তাকিয়ে সে হেসে বলল, কেমন আছেন মিসেস লেসি? বিয়েট্রিস আমার সাথে তার পরিচয় করিয়ে দিল। তারপর ফিসফিসিয়ে বলল, দিদিমাকে তো বেশ ভালোই দেখাচ্ছে। ৮৬ বছর বয়সে এরকম ভালো থাকাটা কিন্তু বড় আশ্চর্য। তারপর বেশ জোরে বলে উঠল, দিদিমা, আমরা এসেছি। তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন, কে? বি? এসো এসো ভাই, বড় একঘেয়ে দিন কাটছে আমাদের। বিয়েট্রিস তার একান্ত কাছে গিয়ে নিচু হয়ে তাকে চুমু দিল। তারপর বলল, জানো, ম্যাগজিমের বউকে নিয়ে এসেছি তোমাকে দেখাতে। বিয়েট্রিসের ইশারায় আমিও তার কাছে গিয়ে তার কপালে চুমু দিলাম। তিনি দুহাত দিয়ে আমার মুখ বুলিয়ে বুলিয়ে দেখতে লাগলেন। তারপর বললেন,
তোমাকে দেখে খুব খুশি হলাম। ম্যাগজিনকে নিয়ে আসলে না কেন? উনি লন্ডনে গেছেন, আজ রাত্রিতে ফিরবেন। তাকে নিয়ে আবার আসবে একদিন। এই চেয়ারটিতে বসো, তাহলে আমি দেখতে পাবো। তুমি এদিকটায় বসো। রোজার কেমন আছে? সে বড় দুষ্টু হয়েছে তো, কতদিন আমায় দেখতে আসছে না। সে এখানে নেই, আগস্টে আসবে। জানো দিদিমা, ইডনি ছেড়ে সে আবার অক্সফোর্ডে যাচ্ছে। তাই নাকি? তাহলে বেশ বড় হয়ে গেছে নিশ্চয়ই। হয়তো এখন আর তাকে চিনতেই পারবো না। বিয়েট্রিস তাকে গাইলসের কথা, রোজারের গল্প, তার বাড়ির ঘোড়া কুকুর সব কিছুর গল্প অনর্গল বলে যেতে লাগলো। নার্সটি তার বোনা বের করে চটপট বুনে যাচ্ছিল। আমার দিকে সহাস্যে তাকিয়ে এসে বলল, ম্যান্ডারলে আপনার কেমন লাগছে মিসেস ডি উইন্টার? খুব ভালো লাগছে। ভারী সুন্দর জায়গা, তাই না? আমি অনেক দিন ওখানে যেতে পারিনি। ম্যান্ডারলে আমার এত ভালো লাগে কি বলবো। একদিন বেড়াতে আসবেন। নিশ্চয়ই যাব, ধন্যবাদ। মিস্টার ডি উইন্টার কেমন আছেন? ভালো আছেন। ওদিকে বিয়েট্রিসের কথাও আমার কানে যাচ্ছিল। সে তখন বলছিল, বুড়ো মার্কসম্যানের কথা তোমার মনে আছে দিদিমা? সেই যে খুব বড় শিকারী। ও হ্যাঁ, জানো বেচারা দু চোখে অন্ধ হয়ে গেছে। আহা বেচারা, একটা দীর্ঘশ্বাস ফেলে বৃদ্ধা বললেন। দিদিমাকে এই সময় অন্ধ হওয়ার গল্প বলা যে বিয়েট্রিসের উচিত হচ্ছে না, সেদিকে তার ভ্রুক্ষেপ মাত্র নেই। অপ্রস্তুত হয়ে নার্সের দিকে তাকালাম। সে কিন্তু তখন এক মনে বোনার কাঁটা চালাতে ব্যস্ত। সে আবার আমায় প্রশ্ন করল, আপনি শিকার করতে জানেন মিস্টার ডি উইন্টার? না, এরকম জায়গায় শিকার করতে না জানলে সময় কাটতে চায় না। আমরা সবাই শিকার করতে বড় ভালোবাসি। বিয়েট্রিস এবার মুখ ফিরিয়ে বলল, মিসেস ডি উইন্টার আঁকতে ভালোবাসেন। তাই নাকি? আপনি তাহলে শিল্পী? নার্সটি সপ্রশংস দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল। বিয়েট্রিস তার দিদিমার কানের কাছে মুখ নিয়ে জোরে বলল, জানো দিদিমা, আমাদের পরিবারে একজন শিল্পী পেয়েছি। শিল্পী? কে? কই, আমি তো কিছু জানি না। তোমার নূতন নাতবউ গো। আমি তাকে বিয়েতে কি উপহার দিয়েছি জিজ্ঞেস করো না। বিয়েট্রিসের কাণ্ড কারখানা দেখে হাসছিলাম। দিদিমা আমার দিকে মুখ ঘুরিয়ে বললেন, কি বলছে? সত্যি তুমি শিল্পী? বিয়েট্রিস বানিয়ে বলছে। একবার একটু আধটু শখ আছে বলে বিয়েট্রিস আমাকে খুব সুন্দর কয়েকখানি শিল্পের বই উপহার দিয়েছে। ও, বই দিয়েছে? এই যে তেলা মাথায় তেল দেওয়া দেখছি। ম্যান্ডারলের লাইব্রেরিতে কি বইয়ের অভাব? বৃদ্ধা এবার প্রাণ খুলে হেসে উঠলেন। আমরাও তার সাথে যোগ দিলাম। তুমি বুঝতে পারছো না দিদিমা, ওগুলো কি সাধারণ বই নাকি? বিয়েট্রিসের স্বরে অভিমান ফুটে উঠল। বিয়েতে বই উপহার? ভারী মজার ব্যাপার কিন্তু। আমাদের সময় তো এরকম উপহারের কথা কেউ ভাবতেই পারত না। তিনি আবার হেসে উঠলেন। বিয়েট্রিস তার কথায় বেশ মনক্ষুণ্ণ হলো। দিদিমা হঠাৎ বিরক্তি ভরা সুরে বলে উঠলেন, চা দিচ্ছে না কেন? 4:30 বাজেনি? নোরা কেন চা আনছে না? সে কি, দুপুরে অত খাওয়ার পর আবার এখনই খিদে পেয়ে গেল? নার্স উঠে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল। আমি তখন ভাবছিলাম, বুড়ো হলে মানুষ শিশুর চাইতেও অবুঝ হয়ে পড়ে কেন। বৃদ্ধা আবার চোখ বুজে চুপ করে আরাম কেদারায় হেলান দিয়ে শুয়ে আছেন। এখন ঠিক ম্যাগজিমের মতোই দেখাচ্ছে তাকে। যৌবনে তিনি দেখতে কেমন ছিলেন আমি যেন কল্পনায় স্পষ্ট দেখতে পাচ্ছি। তন্নি সুন্দরী একটি যুবতীর ছবি আমার চোখের সামনে ভেসে উঠল। মৃত্যু পথযাত্রী আজকের এই বৃদ্ধার জীবন থেকে চিরতরে খসে পড়েছে যেসব দিনগুলি, তারাই আজ আমার সামনে মূর্ত হয়ে উঠে আমার জীবনকেও দোলা দিয়ে যাচ্ছে যেন। একদিন যিনি ছিলেন ম্যান্ডারলের সর্বময়ী কর্ত্রী, আজ তিনি সব হারিয়ে প্রকাণ্ড এই লাল বাড়ির গহ্বরে শুধু দাস দাসী আর নার্সের দায়িত্বে পড়ে আছেন শেষ দিনটির প্রতীক্ষায়। ফুল ফোটে, সৌরভ ছড়ায়, তারপর ঝরে পড়ে মাটির বুকে। জীবনের এই পরম কঠিন সত্যকে কে অস্বীকার করবে? অন্ধ প্রায় চোখ দুটি বুজে এখন তিনি কি ভাবছেন? তিনি কি অনুভব করতে পারছেন যে এখন থেকে উঠবার ব্যস্ততায় বিয়েট্রিস ঘন ঘন তার ঘড়ির দিকে তাকাচ্ছে? আমরা তাকে দেখতে এসেছি শুধুই শুষ্ক কর্তব্যের দায়ে। সে কথা কি তিনি বুঝতে পেরেছেন? ম্যান্ডারলের কথা কি তিনি ভাবেন কখনো? আমি যেখানে খেতে বসি
সেখানে তো তিনিও একদিন খেতে বসতেন, সেই স্মৃতি কি তার মনে জাগে না? আমারই মতো বাদামতলায় বসে কি তিনি কোনোদিন চা খেয়েছিলেন? কে জানে, হয়তো সেসব দিনের কথা কিছুই আজ তার মনে নেই। তার ওই ক্লান্ত বিবর্ণ চেহারার আড়ালে আজ হয়তো শুধুই রয়েছে অনুভূতি শূন্য একটি মন, যার থাকা না থাকা দুইই সমান। কিন্তু জরাজীর্ণ বৃদ্ধার চোখ বুজে থাকা এই ক্লান্ত মূর্তি নয়, আমি দেখতে চাই তার যৌবন দীপ্ত কর্মঠ জীবনের আনন্দমুখর সেই সব দিনগুলিকে। নোরা কেন চা আনছে না? দিদিমার বিরক্তি ভরা স্বরে আমার তন্ময়তা ভেঙে গেল। বিয়েট্রিস চুপি চুপি নার্সকে বলল, তুমি কি করে এই কাজ করেছ? আমাকে তো দিনে 1000 টাকা দিলেও করতে পারতাম না। আমার অভ্যেস হয়ে গেছে, আমি এখানে বেশ আরামেই আছি। এই যে নোরা আসছে। নোরা ছোট্ট একটি টেবিল, সাদা ধবধবে টেবিল ক্লথ নিয়ে ঢুকল। দিদিমা অভিযোগের সুরে বললেন, এতক্ষণ কি করছিলে? নোরাও হাসি মুখে উত্তর দিল, এই তো সবে 4:30 বাজলো। সবাই তাকে শিশুর মতো মনে করে তার সঙ্গে কত হালকাভাবে কথা বলছে। আমরা চুপচাপ চা খাবার খেতে লাগলাম। লক্ষ্য করলাম দিদিমার মুখে হাসির ক্ষীণ রেখা ফুটে উঠছে। একটু পরে তিনি বলে উঠলেন, ও কি গরম চা! কতবার বলেছি এত গরম চা আমি খেতে পারি না, কে শোনে আমার কথা? তারপর তিনি চামচ দিয়ে একটু একটু করে চা খেতে লাগলেন। আবার তার দৃষ্টি কেমন আনমনা হয়ে গেছে। কি ভাবছেন কে জানে? বিয়েট্রিস এবার দিদিমার দিকে ফিরে বলল, জানো দিদিমা, মধু যামিনীতে ওরা ইতালি গিয়েছিল। ম্যাগজিম রোদে পড়ে পড়ে তামাটে হয়ে এসেছে। ম্যাগজিম আজ আসেনি কেন? বিয়েট্রিস অধৈর্যভাবে বলে উঠল, তোমাকে তো বললাম সে লন্ডনে গেছে। ও, কিন্তু ইতালিতে গিয়েছিল কেন? বিয়ের পর বেড়াতে গিয়েছিল, এখন ফিরে এসেছে। নার্সও জোরে বলল তাকে। মিস্টার এবং মিসেস ডি উইন্টার এখন ম্যান্ডানলে ফিরেছেন। আমি এবার তার একান্ত কাছে গিয়ে বললাম, এখন ম্যান্ডানলে ফুলে ফুলে কি সুন্দর হয়ে উঠেছে, গোলাপেরা সব ফুটতে শুরু করেছে। আমি গোলাপ খুব ভালোবাসি। বিমনাভাবে কথাটা বলে তিনি আমার দিকে একদৃষ্টি তাকিয়ে আবার বললেন, তুমিও ম্যান্ডানলেতে আছো? আমি কোনো উত্তর না দিয়ে অবাক হয়ে চেয়ে রইলাম। বিয়েট্রিস অস্থির স্বরে বলে উঠল, দিদিমা, তুমি তো জানো ও এখানে থাকে। ম্যাগজিম ওকে বিয়ে করেছে। লক্ষ্য করলাম নার্স তাড়াতাড়ি তার চায়ের পেয়ালা সরিয়ে রেখে চিন্তিতভাবে তার দিকে তাকাচ্ছে। তিনি বালিশে হেলান দিয়ে গায়ে শাল টেনে নিয়ে রাগে কাঁপতে কাঁপতে বললেন, তোমরা বড় বেশি বাজে কথা বলো, কি বলছো কিছু বুঝতে পারছি না। তারপর ভ্রুকুটি করে তাকিয়ে বললেন, তুমি কে? তোমাকে তো কোনোদিন দেখিনি। তোমাকে আমি চিনি না। ম্যান্ডালেতে তুমি কোনোদিন ছিলে না। এই ছেলে মানুষ মেয়েটিকে ম্যাগজিম রেবেকাকে আনেনি? রেবেকাকে আমি কত ভালোবাসি। রেবেকা কোথায়? এবার কেউ কোনো কথা বলছে না। অসহ্য নীরবতায় প্রতিটি মুহূর্তকে কি দীর্ঘ মনে হচ্ছে। আমার মুখ লাল হয়ে উঠল অনুভব করলাম। নার্স তখনই তার দিকে এগিয়ে গেল। তিনি বলে চলেছেন, আমি রেবেকাকে দেখতে চাই, তোমরা তাকে কি করেছ? বিয়েট্রিস ত্রস্ত পায়ে উঠে দাঁড়ালো। তার ঠোঁট কাঁপছে। নার্স কি করবে কিছু ভেবে না পেয়ে বলে উঠল, আমার মনে হয় আপনাদের এখন চলে যাওয়া উচিত। এরকম ভাব কিছুক্ষণ থাকবে। অনেকদিন পর এমন অপ্রকৃতস্থ হলেন। কিছু মনে করবেন না মিসেস ডি উইন্টার। না না, মনে করবার কিছু নেই। আমাদের এখন চলে যাওয়াই উচিত। আমরা দুজনে আমাদের ব্যাগ দস্তানা তুলে নিয়ে যাবার জন্য তৈরি হলাম। নার্স তখন তার কাছে গিয়ে বলছে, আরও একটু স্যান্ডউইচ দেব? রেবেকা কোথায়? ম্যাগজিম রেবেকাকে নিয়ে আসেনি কেন? ক্লান্ত ক্ষীণস্বরে আবারও সেই এক প্রশ্ন। আমরা ড্রয়িং রুমের ভেতর দিয়ে হলঘর পার হয়ে বেরিয়ে এলাম। বিয়েট্রিস একটিও কথা না বলে গাড়ি চালাতে আরম্ভ করল। সাদা ফটক পার হয়ে গাড়ি সদর রাস্তায় এসে পড়ল। আমি সোজা পথের দিকে তাকিয়ে আছি। আমার জন্য আমি কিছুই ভাবছিলাম না। আমি একা থাকলে এমন অবস্থায় কিছুই মনে করতাম না, কিন্তু বিয়েট্রিসের কথা ভেবে বড় মন খারাপ হয়ে গেল। এই আকস্মিক ব্যাপারটা তার কাছে কত অপ্রীতিকর। কিছুক্ষণ নীরবতার পর বিয়েট্রিস কথা বলল, আমি খুব দুঃখিত ভাই, কি বলবো ভেবে পাচ্ছি না। তুমি কিছু ভেবো না এমন কি হয়েছে? আমি আগে বুঝতে পারিনি যে এরকম হবে, তাহলে তোমাকে নিয়ে আসতাম না। কি বিশ্রী ব্যাপার হলো বলো তো?
লক্ষ্মীটি, আর এসব কথা বলো না, অনুনয়ের সুরে বললাম। কিন্তু আমার কথায় কান না দিয়ে সে বলতে লাগলো, তোমার কথা দিদিমা সব জানেন। ম্যাগজিম এবং আমি দুজনেই তোমার কথা তাকে জানিয়েছিলাম। তোমাদের বিয়ের খবর পেয়ে তিনি কত খুশি হয়েছিলেন। তুমি ভুলে যাচ্ছ তার কত বয়স হয়েছে। ওসব কথা তার কি মনে আছে? আবার নীরবতা নেমে এলো। আঁকাবাঁকা রাস্তায় গাড়ির ঝাঁকুনিতে একটু অন্যমনস্ক হয়ে থাকতে পারছিলাম বলে আরাম পেলাম মনে মনে। একটু পরে বিয়েট্রিস আবার বলল, আমি ভুলে গিয়েছিলাম উনি রেবেকাকে কি অদ্ভুতভাবে ভালোবাসতেন। ওরকম যে হবে আমার আগে থেকেই বোঝা উচিত ছিল। এখন বুঝতে পারছি সেই দুর্ঘটনার কথা তার মনে এতটুকুও রেখাপাত করতে পারেনি। ওহ, আজ বিকেলটা কিভাবে নষ্ট হলো। তুমি আমাকে কি ভাববে? লক্ষ্মীটি, এভাবে আর বলো না। আমি কিছুই মনে করিনি, সত্যি বলছি। রেবেকা তাকে নিয়ে সর্বদা কত আমোদ আহ্লাদ করত। তার প্রতিটি কথায় দিদিমা হেসে লুটোপুটি যেতেন। রেবেকা সবাইকে খুব আনন্দ দিতে পারত। মানুষকে আকর্ষণ করবার কি অদ্ভুত ক্ষমতাই না তার ছিল। মেয়ে পুরুষ শিশু নির্বিশেষে, শুধু মানুষই নয়, পশু পাখি সকলেই তাকে ভালোবাসত। দিদিমা তাকে কোনো দিন ভুলতে পারবেন না। আজকে সন্ধ্যা এভাবে নষ্ট করবার জন্য আমিই সম্পূর্ণ দায়ী। যন্ত্রের মতো আমি আবারও বলে উঠলাম, আমি কিছু মনে করিনি, বিশ্বাস করো। গাইলস শুনলে ভারী অপ্রস্তুত হয়ে যাবে। তোমাকে ওখানে নিয়ে যাবার জন্য সে আমাকে বকবে। এসব এখন ভুলে যাও বি, আর বলো না। তুচ্ছ ঘটনাকে কথায় কথায় বাড়িয়ে তুলছ। গাইলস আমার মুখ দেখেই বুঝতে পারবে কিছু একটা ঘটেছে। তাছাড়া তাকে আমি কোনো কথা লুকোতেও পারি না। আমি এবার চুপ করে রইলাম। কি আর বলবো। বুঝলাম এই ব্যাপারটা কেমন করে এক থেকে অপর মুখে পল্লবিত হয়ে উঠবে। ম্যাগজিমের কানে খবরটা না পৌঁছলেই বাঁচি। আচমকা সামনের দিকে দৃষ্টি পড়তেই দেখতে পেলাম অদূরে ম্যান্ডারলের গভীর বনরেখার ফাঁকে ফাঁকে নীল সাগরের ঝিলিমিলি। ম্যান্ডারলে এসে গেছে। বিয়েট্রিস বলল, তোমাকে ফটকের সামনে নামিয়ে দিলে খুব অসুবিধা হবে না তো? আমাকে একটু তাড়াতাড়ি ফিরতে হবে। আমি ওটুকু পথ হেঁটেই যেতে পারবো। আচ্ছা। বিয়েট্রিসের স্বরে কৃতজ্ঞতা ফুটে উঠল। বুঝলাম সে এখন কোনো ছলে একা থাকতে চায়, ম্যান্ডারলে আসতে চায় না। আজকের বিকেলের তিক্ত স্মৃতি সে কিছুতেই মন থেকে দূর করতে পারছে না। আমি ফটকের সামনে নেমে তাকে বিদায় সম্ভাষণ জানালাম। বিয়েট্রিস বলল, আবার যেদিন দেখা হবে সেদিন যেন তোমায় ভালো দেখতে পাই। শরীরটাকে একটু যত্ন করো। এত রোগা হওয়া তো ভালো নয়। ম্যাগজিমকে আমার ভালোবাসা জানাবে, আর আজকের জন্য আমাকে ক্ষমা করো। একরাশ ধুলো আর ধোঁয়া ছড়িয়ে এক নিমেষে তার গাড়িটি উধাও হয়ে গেল। আনমনে পথ চলতে চলতে ভাবছিলাম, একদিন যেদিন ম্যাগজিমের দিদিমা এই পথ দিয়ে ঘোড়ার গাড়ি হাঁকিয়ে চলে গেছেন, সেদিনের চেয়ে আজকের এই পথ কতখানি বদলেছে। জরাগ্রস্ত এক বৃদ্ধার কথা আর মনে রইল না। সুদূর অতীতের অন্ধকার আবরণ ভেদ করে ম্যান্ডারলের বিগত জীবনের এক একটি ছবি আমার দিব্য দৃষ্টিতে ভেসে উঠল। ম্যান্ডারলের তখনকার দিনের কত ছবি হয়তো আজও কোনো অ্যালবামের পাতায় চিরতরে বন্দী হয়ে আছে। মাত্র কয়েক বছর আগেকার দিদিমাকেও যেন আজ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। লাঠিতে ভর দিয়ে ম্যান্ডারলের অঙ্গনে অলিন্দে ওই যে তিনি পায়চারি করছেন, তারই পাশে রয়েছে আরও একজনা। তার হাত ধরে সকৌতুক কলরবে আনন্দোচ্ছ্বাসে যে প্রতিটি মুহূর্তকে ভরিয়ে তুলছে। কি অপরূপ সে দেখতে। বিয়েট্রিস বলেছে লোককে আকর্ষণ করবার ক্ষমতাও তার ছিল অসীম। কি এক অজানা আকর্ষণে তার কথা ভাবতে ভাবতে একটা স্বপ্নাবেশের মধ্য দিয়ে পথ চলছিলাম। হঠাৎ আমার দৃষ্টি পড়ল পথের শেষে, যেখানে ম্যাগজিমের গাড়ি দাঁড়িয়ে আছে। এতক্ষণকার স্বপ্ন কুহিলি এক নিমেষে টুটে গিয়ে আমার বুক আনন্দে নেচে উঠল। প্রায় ছুটে হলঘরে গিয়ে দেখলাম টেবিলের ওপর তার দস্তানা আর টুপি রয়েছে। এবার লাইব্রেরির দিকে চললাম। লাইব্রেরির কাছে এসে ম্যাগজিমের উত্তেজিত গলার স্বর শুনতে পেয়ে ঘরে না ঢুকে সেখানেই দাঁড়িয়ে পড়লাম। দরজা বন্ধ ছিল, কিন্তু ম্যাগজিমের কথা শুনতে পাচ্ছি। তুমি তাকে জানিয়ে দেবে সে যেন ভবিষ্যতে আর কখনো ম্যান্ডারলে না আসে, বুঝলে? তার কথা কে আমাকে বলেছে তা তোমার জেনে দরকার নেই। তার সাথে দেখা করবার ইচ্ছে হলে ম্যান্ডারলের বাইরে গিয়ে দেখা করতে পারো, কিন্তু ফটকের এদিকে যেন সে আর এক পাও না বাড়ে। শেষবারের মতো তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, মনে রেখো। দরজা খোলার শব্দ শুনে তাড়াতাড়ি চিত্রশালার দিকে চলে এসে দরজার পেছনে লুকিয়ে রইলাম।
ডানভার্স লাইব্রেরি ঘর থেকে বেরিয়ে এলো। তার মুখ চোখ রাগে অপমানে ফেটে পড়ছে। কি ভয়ানক কুটিল হয়ে উঠেছে তার দৃষ্টি। সিঁড়ি দিয়ে উঠে পশ্চিম মহলের দিকে সে অদৃশ্য হয়ে গেল। আমি কিছুক্ষণ সেখানেই স্থাণুর মতো দাঁড়িয়ে রইলাম। তারপর ধীরে ধীরে লাইব্রেরিতে ঢুকলাম। ম্যাক্সিম একটা চিঠি হাতে জানলার কাছে দাঁড়িয়েছিল, আমার দিকে পেছন ফিরে। একবার ভাবলাম চুপি চুপি ফিরে চলে যাই, কিন্তু সে বোধহয় দরজার শব্দ শুনতে পেয়েছিল, তাই ফিরে দাঁড়িয়ে বলল, কে? আমি তার দিকে দুহাত বাড়িয়ে একটু হেসে বললাম, আমি। ও তুমি? তার মুখ দেখেই বুঝতে পারলাম কোনো কারণে সে খুব রাগ করেছে। মুখখানি কঠিন বিবর্ণ। কি করলে এ দুদিন? আমার কাছে এসে কপালে ছোট্ট একটি চুমু দিয়ে আমার কাঁধে হাত রাখল। মনে হলো কত যুগ পর যেন আমি তাকে আমার একান্ত কাছে পেলাম। দিদিমাকে দেখতে গিয়েছিলাম। আজ বিকেলে বিয়েট্রিস আমায় নিয়ে গিয়েছিল। কেমন আছেন তিনি? ভালো আছেন। বিয়ে এলো না কেন? তার কি কাজ আছে বলল। ম্যাক্সিম এবার জানলার ধারে গিয়ে বসলো। আমিও পাশে বসে তার হাত আমার হাতে তুলে নিয়ে বললাম, তুমি কেন গেলে? এ দুদিন আমার একটুও ভালো লাগেনি। প্রতি মুহূর্তে তোমার কথা মনে হয়েছে। সত্যি? একটু হেসে সে প্রশ্ন করল। তারপর দুজনেই চুপ করে রইলাম। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে আমি আবার প্রশ্ন করলাম, লন্ডনে কেমন গরম পড়েছে? খুব। ও জায়গাটা আমার একটুও ভালো লাগে না। আবার আমরা চুপ করে রইলাম। ভাবছিলাম ডানভার্সের সাথে তার কি কথা হলো, আমায় তা বলবে কিনা। ফ্যাবেলের আসার কথা কে তাকে বলেছে তাও ভেবে পেলাম না। কি ভাবছ? তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? কিছু না, সারাদিন বড় পরিশ্রম গেছে তাই অমন দেখাচ্ছে। সে এবার উঠে একটা সিগারেট ধরিয়ে ঘরের এদিক ওদিক পায়চারি করতে লাগলো। বুঝতে পারলাম সে আমার ওসব কিছু বলবে না। আমিও খুব আস্তে আস্তে বলে উঠলাম, আমিও বড় ক্লান্ত। আজ দিনটা কি অদ্ভুত কাটলো।